আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পূর্ব তিমুর ট্রাভেল গাইড ব্লগে। বর্তমানে আমি রুহান আছি কোথায়? পূর্ব তিমুরে। পূর্ব তিমুরে আসার পর আমি আমার পার্সোনাল অভিজ্ঞতায় আপনাদেরকে শেয়ার করব। এই না 8-10টা ব্লগারের মতো আমরা মুখস্থ বিদ্যা ইউটিউব দেখে দেখা উল্টাপাল্টা ইনফরমেশন দেবো। যেহেতু আমি নিজে ট্রাভেল করছি, আজকে আমার লাস্ট ডে, আমার সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ভিসা করবেন, কিভাবে টিকিট কাটবেন, হোটেল বুকিং, দেন যানবাহন, খাবার দাবার এবং হলো যে কিছু পরামর্শ, এ টু জেড এভরিথিং পেয়ে যাবেন এই ভিডিওতে। তো ভিডিও শুরু করি কথা না বাড়িয়ে। সো বন্ধুরা, প্রথমত হলো যে ভিসা করতে কিন্তু পূর্ব তিমুরে কোনো টাকা পয়সা লাগে না, অনারেবল ভিসা। তবে হ্যাঁ, নামার পর $30 ফি আপনাকে দিতে হবে। যদিও ভুল বললাম, ফি লাগে $30। বাই দা ওয়ে, বাংলাদেশিদের জন্য আগাম কোনো ভিসা লাগে না। তবে ট্রাভেল করার সময় আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো হতে হবে, না হলে বাংলাদেশ ইমিগ্রেশন কিংবা পূর্ব তিমুরের ইমিগ্রেশন আপনাকে আটকে দিবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। ভিসা জটিলতা বুঝতে পারছেন। আমি আবারও বলি, বাংলাদেশিদের জন্য 30 দিন অনারেবল অফার করে ওরা $30। এটার জন্য আপনার অবশ্যই পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি থাকা লাগবে। নতুন অবস্থায় যদি আসেন, সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারেন, আপনাকে ডিপোর্ট করে দিবে, ওয়ান থিং। সেকেন্ড হলো যে ফ্লাইট। এখানে আসে সবচেয়ে বড় সমস্যা। পূর্ব তিমুরে সবচেয়ে বিগেস্ট প্রবলেম কি জানেন? সেটা হলো যে ফ্লাইট। একটা এয়ারলাইন্স আপ ডাউন করে, আর একটা হলো জাতীয় এয়ারলাইন্স, সেটা হলো যে ডিলি এয়ার্স এবং হলো যে আপনার এখানকার বাটিক এয়ার। এখানকার বলতে মালয়েশিয়ান ব্র্যান্ডের বাটিক এয়ার, যেটা তারাই পরিচালনা করে, আর কোনো এয়ারলাইন্স এই দেশে ল্যান্ড করে না। এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়। ওকে বন্ধুরা, তো আপনি যখন বাটিক এয়ারে টিকিট কাটবেন, আপনাকে মিনিমাম 1-1.5 মাস আগে কিন্তু টিকিট কাটতে হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। আর টিকিটের প্রাইসটা হয় এত পরিমাণের দাম, যেটা বলার বাহিরে। দেখেন, সমুদ্রের পাড়ে এসে ব্লগ করতে মশা মাছি ডিস্টার্ব করতেছে, যাক ক্ষমা দৃষ্টিতে দেখেন। তো আপনার হলো যে 1,30,000 থেকে 1,70,000 টাকা বিমানের টিকিট থাকে আপ ডাউন। এটা সবচেয়ে দুঃখের বিষয়। তবে আপনি যদি মালয়েশিয়া আসেন, $400 ভিতরে মালয়েশিয়া আপ ডাউন টিকিট করতে পারবেন। আপনি ভাইঙ্গা যদি টিকিট নেন, তাহলে আপনার জন্য ইজি হবে। প্রথমে মালয়েশিয়ার মাল্টিপল ভিসা করে নেবেন। মালয়েশিয়া আপ ডাউন 50,000 ভিতরে, 40,000 ভিতরে আপনি কী করে নিতে পারবেন বাটিক এয়ারে, দিল্লি টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু দিল্লি। এইভাবে রোড ব্যাঙ্গে যদি করেন, আপনার জন্য হলো যে সবচেয়ে ইজি হবে। আই হোপ এটাই সবচেয়ে বেস্ট। আর মালয়েশিয়ার যদি আপনার ভিসা না থাকে, তাহলে বাংলাদেশ থেকে সরাসরি আপনি বাটিক এয়ারে যেতে পারবেন, ট্রানজিট হবে কুয়ালালামপুরে। এছাড়া আর কোনো এয়ারলাইন্স নেই। তবে সপ্তাহে একটা এয়ারলাইন্স চলে, সেটা হলো যে অস্ট্রেলিয়ার। তো বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা না থাকলে আপনার কোনো কাজ হবে না, অস্ট্রেলিয়া ট্রানজিট দিতে দিবে না, ট্রানজিট ভিসাও পাবেন না। এটা আরও সবচেয়ে বড় জটিল। এই দেশটা হলো যে এশিয়ার সবচেয়ে কম ভিজিটেড কান্ট্রি। আমরা বাকি ইনফরমেশনে যাওয়ার আগে এই দেশ সম্পর্কে কিছু ইনফরমেশন দিই। পূর্ব তিমুর এশিয়ার সবচেয়ে কম ভিজিটেড কান্ট্রি, এশিয়ার সবচেয়ে নতুন একটা দেশ। 2002 সালে স্বাধীন হয়। এই দেশের মুদ্রা হলো US$, এবং হলো এই দেশের কারেন্সি হলো যে আপনার শুধু কয়েন, $1.50 2-3টা কয়েন ওরা করছে, আপনার লঞ্চ করছে। এর বাহিরে ওদের আর নিজস্ব কোনো মুদ্রা নেই। এই কয়েনগুলাই চলে এবং হলো যে US$ চলে। আপনি সকালে নাস্তা খাবেন, US$ পেমেন্ট করতে হবে, বিমানে ওঠেন, যাই করেন এভরিথিং ডলারে। সো এটা একটা সুবিধা আমাদের জন্য। ওকে, সো এই দেশে হলো যে কোরাল লাইফ কিন্তু ভরপুর, মানে ছোটো ছোটো আইল্যান্ড নিয়ে কিন্তু দেশটা গঠিত। এই দেশের রাজধানী হলো দিল্লি, পূর্ব তিমুরের রাজধানী। এখানে অনেক বাঙালিরা আছে যারা ব্যবসা করে, বাণিজ্য করে এবং ভালো পজিশনে আছে। এবং আমার সাথে অনেকের সাথে দেখা হয়েছে, জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত ভালো লাগছে। এখন আপনাদেরকে আমি দ্বিতীয় জায়গায় নিই, এটা হলো হোটেল বুকিং। আমরা ভিডিওটা খুব দ্রুত বলতেছি, যাতে ভিডিওটা লং না করে আপনাদেরকে আমি কোনো বোরিং ফিল না করাই। প্রথমবার যেহেতু পূর্ব তিমুর আসবেন, ছোটোখাটো বিষয়গুলো তো জানা দরকার, হোয়াট এভার। এখন হলো যে আপনাদের হোটেল বুকিং। এখানে কিন্তু হোটেল খুব দাম, মিনিমাম $50 থেকে শুরু করে এখানে $1,000-2,000 আছে। কিছুটা মালদ্বীপের ভাইব পাবেন, যেহেতু এটা হলো যে আপনার দ্বীপ দেশের মতো, বিভিন্ন আইসল্যান্ড নিয়ে কিন্তু গঠিত এই দেশ। সো এখানে প্রচুর পরিমাণের দাম। আপনি পূর্ব তিমুরে যদি ভালো একটা হোটেল নিতে চান, মিনিমাম $50 পার নাইট এটা আপনার পে করতে হবে। যেটা আপনি ইন্দোনেশিয়াতে যদি করতেন, মাত্র $20, $10 করা যায়। কিন্তু এখানে এই সুযোগটা নেই। হোটেল বুকিং অবশ্যই আগে থেকে করবেন, কনফার্মেশন করে। শুধু বুক দিয়ে এয়ারপোর্টে আসবেন না। এই দেশটা খুব ছোট, কয়েকটা হোটেলই আছে। সামটাইম ওরা হলো যে হোটেলে ফোন দিয়ে ভেরিফাই করে। আপনি যদি এই জিনিসগুলো খেয়াল না রাখেন, তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করবে মাস্ট। দেশে আসার আগে হোটেল বুকিং, রিটার্ন টিকিট, এই জিনিসগুলো আপনার লাগবেই। আমি আপনাদেরকে কী বোঝাচ্ছিলাম, যে এয়ার টিকিট এবং হলো যে ভিসা, এই দুইটা জিনিস আই হোপ আপনারা বুঝে গেছেন। এখন বুঝাচ্ছি হোটেল বুকিং। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে, অথবা হলো যে আমাকে টিকটকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হোটেল বুকিং আপনি যখন করবেন, 2 দিন, 3 দিন, 4 দিন, কত দিনের ট্যুরে আসতেছেন, আইটিনারিটা আপনাদেরকে বলবো। হোটেল বুকিংটা আপনারা চাইলে
এগোটা থেকে করতে পারেন, আপনারা চাইলে কিন্তু Booking.com থেকে করতে পারেন, অথবা চাইলে কিন্তু আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি বিডি ট্রাভেল মার্ট থেকে করতে পারেন। লোকেশন কোথায়? ভৈরব বাজার হাজি মার্কেট 2য় তলা। আমি আবারও বলতেছি, কিশোরগঞ্জ জেলা ভৈরব বাজার উপজেলা হাজি মার্কেট, যেটা হলো বাস স্ট্যান্ড সংলগ্ন 2য় তলা। যদি না বুঝেন, এখানে এমনও লোক দেখছি যাদেরকে 40,000 50,000 টাকা কাইটা কুইটা আপনার হলো যে নর্মাল হোটেল ধরে দিচ্ছে, হোটেল খরচ 20,000, পাবলিকের কাছ থেকে নিচে হলো যে 40,000। এখন কি এখানে একটা গেম কী হয় জানেন, যারা হোটেল বুক করে তারা হলো যেখানে 12,000-এর একটা লিমিট থাকে কার্ডে, তো ওইটার ফায়দা নিয়ে সবাই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড থাকে না সবার, যার কারণে অনলাইনে বুক করতে পারে না। বাট আপনারা চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন দেশের বাইরে ঘোরার আগে। দেখুন, এখানে আমি আমার বিজনেসের কথা বাদ দিই, অ্যাজ এ ট্রাভেলার হিসাবে আমি আপনাদেরকে ইজি কিছু জিনিস বলি, সলিউশন। আপনি দেশের বাইরে আসার আগে আপনার পাসপোর্ট এন্ডোর্স করবেন, ডুয়েল কারেন্সি কার্ড নেবেন, এই জিনিসটা আপনার কত যে উপকারে দিবে সেটা বলার বাহিরে। পূর্ব তিমুরে আসার আগে আপনি হোটেল বুক করবেন নিজের কার্ড দিয়ে, সব কিছু ইজি, ক্যান্সেলেশন করতে পারেন, ভালো না লাগলে আবার রিফান্ড নিতে পারেন, এভরিথিং। বাট আপনি কারো উপর ডিপেন্ড হয়ে ট্রাভেল করাটা আমার মনে হয় মোটেও উচিত না। সো আপনি টিকেটের জন্য আপনি হলো যে বাংলাদেশের বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি আছে ওখান থেকে কাটেন, বিকজ আপনি অনলাইনে কাটতে গিয়ে রিটার্ন করতে পারবেন না, রিফান্ড করতে পারবেন না, ক্যান্সেল হলে আপনি ক্যান্সেলের ফি পাবেন না, এটা হ্যাসেল। বাট হোটেল বুকিংটা নিজে নিজে করবেন, যেটা আপনার জন্য উপকারে আসবে। হয়তো অনেকে বলে যে আমরা Trip.com থেকে করবো, এগোডা থেকে করবো, হ্যান করবো, ত্যান করবো, গিফট কার্ড কিনবো। দেখুন, এত কিছু করার পর হুট করে আপনার ট্রাভেল প্ল্যান চেঞ্জ হয়ে গেল, আপনার কী করা লাগতেছে, অন্য একটা শহরে যাওয়া লাগতেছে, তখন আপনি এটাকে গিয়ে রিফান্ড করতে পারবেন না। মোস্ট অফ দ্য কেসে দেখা যায় হলো যে আপনার Trip.com অথবা স্কাইস্ক্যানার থেকে দেখে যারা টিকিট বুক করে এগুলো রিফান্ড থাকে না, কারণ চিপ টিকিটে আপনার রিফান্ড দেয় না, নন রিফান্ডেবল টিকিটগুলো থাকে। তো হোটেল বুকিংয়ের ক্ষেত্রে নিজের যখন আপনার ডুয়েল কারেন্সি হবে, তখন আপনি এগোডা, Trip.com, Booking.com 3টা ওয়েবসাইট থেকে আপনি কেটে নিতে পারেন। এর চেয়ে আরও একটা সহজ বুদ্ধি দিই, সেই বুদ্ধিটা কী জানেন? একটা হলো যে সবচেয়ে ইফিসিয়েন্সি, সেটা হলো যে আপনি গুগলে সার্চ করবেন, প্রথমে এগোডা থেকে একটা হোটেল বুক হয়েছে, মানে পছন্দ হয়েছে, মনে করেন রুহান হোটেল। ওই রুহান হোটেলটা আবার গুগলে গিয়ে সার্চ দিবেন, গিয়ে দেখবেন ওখানে কোন ওয়েবসাইটে কত প্রাইস, আর 10টা ওয়েবসাইট আসবে যেখানে চিপ প্রাইস, ওখান থেকে আপনি কাটতে পারেন। এটা আমি কিন্তু মানে মাঝে মাঝেই করি। তো এই জিনিসটা কিন্তু একটা ট্রাভেল হ্যাক। ওকে, এখন আপনাদেরকে আমি বলবো, আশা করি হোটেল বুকিং বুঝতে পারছেন। 3টে ওয়েবসাইট থেকে কাটবেন, আদারওয়াইজ ট্রাভেল এজেন্সি থেকে নেবেন। অবশ্যই আপনি কিন্তু 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে হোটেল বুক করবেন, না হলে দেখা যায় ভালো হোটেলগুলো বুকিং থাকে। বর্তমানে আমি আছি আতাউর রিসোর্ট, এটা কিন্তু অলরেডি বুক, আজকে এসে অনেকে পাইনি, আমি আগে বুক করে রাখছি। ওকে, আমরা কি বললাম আপনাদেরকে? এয়ার টিকিট, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং। এখন কথা হলো যে আপনার যাতায়াত ব্যবস্থা, আপনি কিভাবে যাতায়াত করবেন। এখানে কিন্তু কোনো পাবলিক অ্যাপস নেই, যে অ্যাপস দিয়ে যেমন উবার, ফুডপান্ডার মতো কোনো ধরনের অ্যাপস নেই যেটা দিয়ে আপনি এখানে হলো যে বিভিন্ন জায়গায় রাইড করতে পারেন। এখানে হলো যে ট্যাক্সি চলে, এবং ট্যাক্সিতে কিন্তু এখানে 2 নম্বরই করে অনেকে, প্রায় লোকে এখানে 2 নম্বরই কাজ করে। প্রথম দিন এয়ারপোর্টে এসে আমি ঠকছি, বাট এখানে একটা অপশন আছে, ট্যাক্সির একটা নাম্বার আছে। আপনি দেশে ল্যান্ড করলে এয়ারপোর্ট থেকে ট্যাক্সির একটা হটলাইন নাম্বার, ওইটা হলো হোয়াটসঅ্যাপে অ্যাড করা লাগে। হোয়াটসঅ্যাপে অ্যাড করার পরে আপনি হলো যে কোনো জায়গায় যেতে পারেন, ওখানে জাস্ট টেক্সট করবেন, আপনার কারেন্ট লোকেশন দিবেন এবং আপনার ডেস্টিনেশনে আপনাকে পৌঁছাই দিবে বিভিন্ন ধরনের কার রেসে। সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে, চলেন আমরা ক্যামেরাটা অফ করি, পরে আবার আসতেছি শুন। ওকে বন্ধুরা, আমরা ছিলাম হলো যে ট্যাক্সির ইস্যু নিয়ে। বেসিক্যালি আমার শব্দের কারণে আমি ক্যামেরাটা অফ করে এখন আরেকটা জায়গায় আসছি, সমুদ্রের পাড়ে বসে আমি তিমুর লেস্টের আতাউর আইল্যান্ডে। এখন ট্যাক্সির ব্যবস্থা কি জানেন? যেমনটা বলছিলাম, কোনো ধরনের অ্যাপস নেই, আপনার একটা হটলাইন নাম্বার আছে, ওই নাম্বারে ট্যাক্স দিয়ে লোকেশন দিলে ট্যাক্সি এসে আপনাকে পিক আপ এবং ড্রপ করবে খুবই সস্তা এবং চিপের ভিতরে। এবং আপনি একবার যদি ট্যাক্সিতে উঠেন, ওই ট্যাক্সিতে উঠলে আপনার যে কোনো ডেস্টিনেশনে নিয়ে যাবে এবং মিনিমাম $2 পে করতে হবে। বাট বাকি ট্যাক্সির চেয়ে এটা কিন্তু খুব সুবিধা। যাতায়াত ব্যবস্থা অনেকটাই খারাপ। আপনি যদি ওইখান থেকে বিভিন্ন আইসল্যান্ডে যেতে চান, অথবা বিভিন্ন সিটি, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে চান, তখন কিন্তু আপনার মিনিমাম $100 থেকে $150 চার্জ করে হলো যে প্রাইভেট ট্যাক্সিগুলো, যেটা আসলে হিউজ। এই দেশটা কিন্তু প্রচুর এক্সপেন্সিভ। যেমন আমি বর্তমানে আছি আতাউর আইল্যান্ডে আসতে আমার হলো যে এখানে আমি ফেরি দিয়ে আসছি, যেটা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন চলে। এর মানে রেগুলার ডেলি চলে না। এই আইল্যান্ডে এসে এক প্রকার আমি বন্দি, নেক্সট ফেরি না আসা পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। অথবা আমি ওখান থেকে যে আইল্যান্ডে গেলেও সেম হতো। আমি যদি ওইখান থেকে আরও বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, তাহলে সেম সিচুয়েশনে আমি পড়তাম। যাতায়াত ব্যবস্থা খুবই বাজে। ট্যাক্সির জন্য হটলাইনের নাম্বার দিলে দিল্লি শহরের ভিতরে সিটি লাইফে আপনি ঘুরতে পারেন। আমি আপনাদেরকে এমন ডিটেলভাবে বলতেছি যাতে ভিডিওটা দেখে আপনার আর কোনো কিছু বোঝার বাকি না থাকে। আপনি কিভাবে আসবেন, কি করবেন, কই খাবেন,
মানে এক ভিডিওতে আপনি পুরা তিমুর লেস্তে ভ্রমণের একটা পরিকল্পনা পেয়ে যাবেন। তো ট্যাক্সির ক্ষেত্রে ওই ট্যাক্সির কালারগুলো হয়ে থাকে নীল। ওকে, আমরা এবার খাবার দাবারে আসি। এখানকার লোকাল খাবারের ভিতর সবচেয়ে জনপ্রিয় খাবার কী কী আছে জানেন? বানানা, কাসাবা, ভুট্টা, রাইস, এই জিনিসগুলো। তারপর হলো যে ফিশ, এই জিনিসগুলো ওদের জাতীয় খাবারের ভিতর পড়ে। ফিশটা হলো যে সমুদ্রের পাড় থেকে ওরা টাটকা একবারে মাইরা নিয়ে এসে নদীর পাড়ে বিক্রি করে। তার উপর বিভিন্ন ফ্রুট, মধু জঙ্গল থেকে আহরণ করে এবং খুব অথেন্টিক হয়। দাম একটু বেশি হলেও আপনি ফ্রেশ খাবার দাবার পাবেন এবং সমুদ্রের মাছগুলো খুবই টেস্টি হয়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন বর্তমানে আমি সমুদ্রের পাড়ে বসে আছি, এই সেই সমুদ্র। এখান থেকে ওরা মাছ ধরে, মাছ ধরে এনে সমুদ্রের থেকে সমুদ্রের তীরবর্তী এলাকাগুলোতে কী করে জেলেরা এনে সেল করে। এবং বিভিন্ন লোকাল মার্কেট আছে এখানে। এই মার্কেটগুলোতেও কিন্তু, আমরা ক্যামেরাটা একটু ঠিক করে নিই, ওকে, বিভিন্ন মার্কেটগুলোতেও কিন্তু এখানে মাছগুলো সেল করে, কাঁচাবা সেল করে, মিষ্টি আলু সেল করে। সবজির ভিতরে ওরা কি খাবার দাবার বাঙালিদের মতোই ফুল, এখানে হলো যে ফুলকপি দেখি না আমি, এখানে বাঁধাকপি দেখছি, লোটাস পাতা দেখছি, বরবটি দেখছি, এখানে আদা পেঁয়াজ, মানে এভরিথিং কিছুটা বাংলাদেশি কালচারের মতো। ইন্দোনেশিয়া থেকে তো বিভক্ত হয় 2002 সালে, সো কালচারটা ওদের ভিতরে রয়ে গেছে। তবে আপনার রাইস জিনিসটা ওরা খুব পছন্দ করে, যেটা আমার ভালো লাগছে। এবং হলো যে এই ট্যুরে আসার সময় কিন্তু আমি 3টা ভর্তার বাটি নিয়ে আসি। অর্থাৎ হলো যে কি বলে না, এই যে দেখুন ভর্তা নিয়ে আসি আফিয়া থেকে। আফিয়াটা একটা ব্র্যান্ড, আসলি পেজ থেকে, ওদের কাছ থেকে নিই। ওরা যাই হোক, ওরা আমাকে প্রমোশন করছিল, তারপর আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। কারণ আপনারা চাইলে কিন্তু ওগুলো অর্ডার করে সাথে করে নিয়ে আসতে পারেন। দেশের বাইরে যখন যাবেন আপনি চাইলে মাংসের আচার আনতে পারেন, অথবা বিভিন্ন আইটেমের ভর্তা নিয়ে আসতে পারেন। এতে কী হবে, আপনি যদি বাঙালি খাবার না পান, অনেকেই আছে আমরা বাঙালি খাবার মিস করি, তাহলে আপনি সাথে সাথে নিয়ে আসতে পারবেন, এনে আপনি খেতে পারবেন। ভাত পেয়ে যাবেন, জাস্ট 2-1 চামচ ভর্তা দিয়ে খেয়ে ফেলবেন, অথবা মাংসের আচার দিয়ে। আপনার আসলি পেজটা ভিজিট করতে পারেন, আমাদের এই ট্রিপে ওরা স্পন্সর করছে। থ্যাংক ইউ সো মাচ আসলি। এবং আসলি পেজের আফিয়া ব্র্যান্ডের ভর্তাগুলো আমি আনছি, তাদেরকে থ্যাংক ইউ। ওকে, হোয়াট এভার। সো খাবার দাবার ক্ষেত্রে আবার একটা জিনিস কি পাবেন আপনি, এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, তানহা মিনহা রেস্টুরেন্ট, দিল্লিতে। আপনি যখন দিল্লি ল্যান্ড করবেন, গুগল ম্যাপে সার্চ দিবেন তানহা মিনহা রেস্টুরেন্ট, ওখানে যাবেন। গেলে ওখানকার হলো যে একজন ভাই আছে, যিনি আপনাকে অন্য মানে ঘোরার ক্ষেত্রে, ট্যাক্সি অ্যারেঞ্জের ক্ষেত্রে সব দিক দিয়ে হেল্প করতে পারে। ওইটা কোনো স্পন্সর না, এটা আপনাদেরকে আমি সেবার জন্য বলতেছি। তো আপনি যখন ওখানে যাবেন বাঙালি খাবারের স্বাদ পেয়ে যাবেন, বাট এর বাইরে যদি অন্যান্য ডিস্ট্রিক্টে যান তাহলে কিন্তু পাবেন না। এখন কথা হলো যে আপনারা এখানে কাজের জন্য আসবেন কি আসবেন না, ব্যবসার জন্য কি আসবেন, এটা আমরা লাস্ট প্রজেক্টে নিই। আমরা এর ভিতরে আরও কিছু কথা বলি। আমরা কি কি জানাইছি আপনাদেরকে, এটা যেহেতু একটা ট্রাভেল গাইড, ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং, খাবার দাবার, ফুড, দেন ট্যাক্সি, এই জিনিসগুলো আপনারা জানতে পারছেন। কোথায় কোথায় ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার জন্য হলো যে জ্যাকো আইসল্যান্ড, আতাউর আইসল্যান্ড, এই দুইটা হলো যে বেস্ট। আর গ্রামীণ জীবনযাপন, রুরাল লাইফ দেখার জন্য হলো যে আপনি দিল্লি থেকে একটা $100 করে ট্যাক্সি হায়ার করে একদিনের একটা লং ট্যুরে চলে যেতে পারেন। 3-4টা ডিস্ট্রিক্ট আছে, পাহাড়ের উপর এলাকা। এখানকার খাবারের ভিতর কিন্তু কফি চাষ করে ওরা, তিমুর লেস্টের কফি কিন্তু খুব বিখ্যাত। তো আপনি দিল্লি শহর থেকে যে কোনো একটা ট্যাক্সি অথবা যে কোনো একটা ট্যুর এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার মতো সোলো ট্রাভেলার হলে আপনি জাস্ট একজনকে লং ফুল ডের জন্য হায়ার করে ফেলবেন। দ্যাট টাইম সে আপনাকে হেল্প করবে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে। একজন গাইডও পেয়ে গেলেন, একজন ট্যাক্সি ড্রাইভারও পেয়ে গেলেন, যেটা হলো দুয়ের ভিতরে একই কম্বিনেশন। অথবা যদি আপনি বিভিন্ন দ্বীপে যেতে চান, আমার মতো রিল্যাক্স মাইন্ড, যে আমি না কয়েকদিন একটু রিল্যাক্স করব, সমুদ্রের ঘ্রাণ নেব, তাহলে আপনি চলে আসেন আতাউর আইল্যান্ডে। এখানে আতাউর আইল্যান্ডে আসার জন্য হলো যে আপনি দিল্লি উঠে যাবেন, সকাল 8টা বাজে হলো যে ছাড়ে, সপ্তাহে 3 দিন। এই সূচিগুলো প্রায় সময় চেঞ্জ হয়, সো গুগলে সার্চ করে নেবেন কী কী বার ওরা ওদের ফেরিগুলো পরিচালনা করে। আপনি যখন গুগলে দেখবেন তখন আপনি কি করতে পারবেন, আপনি এনি টাইম এখানে চলে আসতে পারবেন। 3 ঘন্টা জার্নি লাগে ফেরিতে করে আসতে। এসে এখানে 2টা রিসোর্ট আছে আতাউর আইসল্যান্ডে। একটা হলো যে আপনার আতাউর ড্রাইভ রিসোর্ট, আরও একটা আছে। সো এটা হলো যে আপনি 2টা থেকে যে কোনো একটা বুক করবেন। আমার মতে যদি সাজেশন খুঁজেন তাহলে আমি আপনাদেরকে বলবো আতাউর ড্রাইভ রিসোর্ট ইজ দ্য বেস্ট, বিকজ এখানে 3 বেলা খাবার দিয়ে দিচ্ছে আপনাকে $60 ভিতরে, আবার থাকাও ফ্রি। তো খাওয়া দাওয়ার একটা টেনশন থাকে না, যেহেতু একটা রিমোট আইসল্যান্ড এটা, এখানে কিন্তু খাবার দাবার নিয়ে প্যারা খাওয়া লাগে। আর আপনি দিল্লিতে থাকলে বাঙালি খাবার যে কোনো জায়গায় পেয়ে যাবেন। ঘোরার জন্য আমি মনে করি 3টা জায়গায় আপনি আইটিনারিতে রাখতে পারেন। দেশটা তো আহামরি বড় না, ছোট একটা দেশ, বাট প্লেন ফেয়ার প্রচুর। সো এখানে জেকো আইসল্যান্ড, আতাউর আইসল্যান্ড আর দিল্লি, 3টা আপনি আপনার ট্রাভেল আইটিনারি রাখতে পারেন। আপনি ট্রাভেল করার সময় আপনি কয়দিন থাকবেন, 3 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন, এটা প্ল্যান করে আসবেন। কারণ
বিমান যে পরিচালনা করে ওইটাও সপ্তাহে 3 দিন পরিচালনা করে মালিন্দ্র এয়ারলাইন্স। ঢাকা থেকে কিন্তু আমার অনেক বড় ট্রানজিট ছিল, 18 ঘন্টা ট্রানজিট। ট্রানজিট যদি থাকে আপনি চেষ্টা করবেন মালয়েশিয়ার ভিসা করতে, তাহলে আপনি লং ট্রানজিটে বাহিরে গিয়ে একটা হোটেলে রেস্ট নিতে পারবেন। আমি আপনাদেরকে এটা একটা সাজেশন দিয়ে রাখলাম। তো যাই হোক, আপনি ট্রাভেলের ভিতরে এই জিনিসগুলো রাখবেন, এবং দূরে যখন আসবেন আসার সময় সবসময় সাথে একটা মেডিসিন কিট নিয়ে আসবেন। গায়ে জ্বর, পেট ব্যথা, সর্দি, কাশি, হঠাৎ করে হলো যে পেট খারাপ হওয়ার ওষুধ নিয়ে আসবেন, এবং হলো যে কিছু হলো যে ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে আসবেন। তো এবং হলো যে মাথা ব্যথার ট্যাবলেট, মানে যেগুলো আপনার জরুরি প্রয়োজন। কারো প্রেশার থাকলে প্রেশারের ট্যাবলেট নিয়ে আসবেন, কারো যদি অক্সিজেন নিতে সমস্যা হয় আপনার হলো যে অক্সিজেনের মাপার একটা মিটার আছে ওইটা নিয়ে আসবেন। সো টুকিটাকি জিনিস একটা বক্সের ভিতরে রাখবেন যেটা আপনার জরুরি দরকার। ইনস্ট্যান্ট এখন আপনার মাথা ব্যথা করতেছে, আপনি ওষুধ কোথায় পাবেন, কোনখানে ফার্মেসি খুঁজবেন, আবার কাকে গিয়ে জিজ্ঞেস করবেন, সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। ট্রাভেলের আগে, ট্রাভেল ভ্রমণ করার একদিন আগে আপনি সব সময় হলো যে আপনার মেডিসিনগুলো সাথে রাখবেন, ডলারগুলো গুছিয়ে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনার রাখতে হবে। এখন আমি আপনাদের সাথে ইমিগ্রেশনের অভিজ্ঞতা শেয়ার করি আরেকটু। আসার সময় বাংলাদেশ ইমিগ্রেশনে ওরা খুঁজবে আপনার হলো যে কোনো কি বলে না যে ইনভাইটেশন আছে কিনা। ইনভাইটেশন লাগে না, তবে আপনার রিটার্ন টিকিট হোটেল বুকিং থাকলে চলে আসতে পারবেন, তবে সাথে করে মিনিমাম $1,000 থেকে $2,000 রাখবেন। ইমিগ্রেশনে প্রায় সময় চেক করে যে আপনার সাথে কত ডলার আছে, খরচ করার জন্য কি ডলার আছে কিনা। সেটা বাংলাদেশে না করলেও পূর্ব তিমুরের ইমিগ্রেশনে কিন্তু আপনাকে ডেফিনেটলি কোয়েশ্চেন করবে। সো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতেই হবে। ওকে, আমরা এখন হলো যে আপনাদের সাথে শেয়ার করব এখানকার এই আপনার ব্যবসা বাণিজ্য এবং কাজের অবস্থা কি। দেখুন, এই দেশটা হলো যে আহামরি তো ধনী দেশ না, জিডিপির দিক দিয়ে বাংলাদেশের চেয়ে পিছনে এবং গরিব একটা দেশ। এই দেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশ থেকে পুরো সফর করে আসছে। বাট আপনি কাজের জন্য যদি আসেন আপনি সবচেয়ে বড় ভুল করবেন। এখানকার লোকাল লোকজনকে আপনি $100 থেকে $115 রাখতে পারেন বেতনে। কর্মসংস্থান খুবই কম। প্রায় লোকই এখানে নির্ভরশীল হলো যে আপনার কৃষি এবং হলো মৎস্য, এই দুইটার উপরে, সাগরের মাছ ধরা নিয়ে এবং কৃষি জীবনযাপন নিয়ে। তো আপনি দেশের বাহির থেকে যদি আপনি বাংলাদেশ থেকে একটা জায়গায় কাজ করতে চান মিনিমাম $500 বেতন লাগে, কারণ থাকা খাওয়ার পর বাহিরে দেশে একটা ভালো অ্যামাউন্ট পাঠানো লাগে। তো আপনার জবের জন্য এটা পারফেক্ট প্লেস না, বাট বিজনেসের জন্য পারফেক্ট, বিকজ ট্যাক্স খুব কম, শান্তিপ্রিয় লোক, উচ্ছৃঙ্খল না, ভদ্র। সো আপনার যদি হিউজ টাকা থাকে, আপনি যদি বিজনেস করতে চান, আপনার একান্ত ইচ্ছা, আমি ইনফ্লুয়েন্স করতেছি না, দেশে কিছু করেন, ইটস গুড। বাট কারো যদি আসার ইচ্ছা থাকে, বিজনেসের জন্য বেস্ট একটা জায়গা। বাট প্রথমবার এসে আপনি অভিজ্ঞতা নিয়ে যাবেন কোন সেক্টরে আপনি বিজনেসটা করবেন। হুট করে আসলে চলে না। এখানে অনেক বাঙালিদের সুপার শপ আছে, তারপরে ইলেকট্রনিকের দোকান আছে, ফার্নিচারের শপ আছে, এখানে বিভিন্ন বিজনেসে অনেকে জড়িত আছে। বাট ভালো জব করে কেউ এখানে ভালো কিছু করতে পারে না। তো বিজনেসের ক্ষেত্রে আপনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে, আপনার এমন অভিজ্ঞতা যেটা আপনি এখানে এসে কাজে লাগাতে পারবেন। ব্যবসায়ীর ক্ষেত্রে আমি একটা জিনিস আমি মানি, এটা আমার একটা ফিলোসফি, যে দেশের মানুষ যত বেকুব, যত গাধা হয়, ওই দেশে ব্যবসা করে তত মজা পাওয়া যায়। কারণ এই দেশের লোকজন ব্যবসা বাণিজ্যের প্রতি একটু এত মানে আহামরি যে কিছু করে ফেলতেছে তা না, না হলে কিন্তু দেশের বাইরের লোকজন, ও ফুড রেডি, ইয়া ওকে ওকে আই কামিং, তো ভালো কিছু করতে পারতো না, আমাকে খাবারের জন্য ডাকতেছে, আমার লাঞ্চ রেডি। তো ব্যবসার জন্য পারফেক্ট একটা জায়গা এবং সবচেয়ে সুন্দর একটা প্লেস, কিন্তু জবের জন্য না। আহামরি আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি পূর্ব তিমুর নিয়ে আর কোনো সন্দেহ থাকে, কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা বলে রেখে আপনাদেরকে, সেটা হলো যে প্লিজ আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভ্রমণ করার ইচ্ছাটা বেড়ে যাবে, দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে, না হলে কিন্তু হবে না। এই পুরো পৃথিবীটা ঘুরে দেখার আমার খুবই শখ। আমি আপনাদেরকে বলে রাখি, আমি একজন ট্রাভেল ব্লগার এবং ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগার, যে পৃথিবীর বিভিন্ন দেশ আমি হলো যে ভ্রমণ করে থাকি। যাই হোক, এখন আমি যাব হলো যে খাবার খেতে। আতাউরা আইসল্যান্ডে আছি, ওরা হলো যে আমার জন্য লাঞ্চ রেডি করছে। তো লাঞ্চ করে হলো যে আমি চলে যাবো আবার শ্যুট করতে, এখানে কিছু ভিলেজ ব্লগ শ্যুট করতে যাব। আপনাদেরকে বোনাস হিসাবে কিছু দেখাই রাখি। এই যে দেখুন কি সুন্দর একটা রিসোর্ট আছে $60, যদিও এটা ট্রাভেল গাইড ব্লগ, তারপর আপনাদেরকে বোনাস হিসাবে কিছু সৌন্দর্য দেখাই। দেশটা কত সুন্দর দেখুন, পাখির কিচিরমিচির আওয়াজ, কোনো লোকজন নেই, খুব নিরিবিলি একটা জায়গা, মাশাল্লাহ। ছোট ছোট কটেজ এখানে দেওয়া আছে, তবে এখানে হলো বাথরুমের একটা সমস্যা, পাবলিক বাথরুম এখানে সবাই মিলে একটা একটা বাথরুম শেয়ার করে। রুমের ভিতর হলো যে আপনার শুধু শাওয়ার আছে আর কিছু নেই। এই হলো আমার রুম, ওইটা
দেখতেছেন পাখির আওয়াজ? ও সরি, শুনতেছেন কিনা? ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড এই সিরিজে সবগুলো ভিডিও কিন্তু দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগে। থ্যাংক ইউ।